এটা কেন? তার মানে বিপ্লব নিয়ে প্রশ্ন হয়েছে। এবং যাদের আপনারা এত প্রশংসা করলেন সেই তরুণ ছাত্র, যারা এই আন্দোলনের টার্ক বলেন, আপনি তরুণ টার্ক বলেন বা যে ল্যাঙ্গুয়েজই বলেন তাদেরকে মাস্টার মাইন্ড বলেন, আমি বলি না, অন্য যে শব্দেই বলেন না কেন, তারা নিজেরাই বলছেন আমাদের সম্ভবত একটা বড় ভুল ছিল, আমাদের একটা বিপ্লবী সরকার করবার দরকার ছিল, ওই সরকার উৎখাত করা দরকার ছিল। তার মানে ওই দিনও তাদের মধ্যে বিপ্লবের জন্য যা করা দরকার ছিল সেই সঠিক চিন্তা আসেনি। বিপ্লব এইরকম খাতির করে না, হয় এরকম যেমন রাশিয়াতে ফেব্রুয়ারি বিপ্লবের পরে আবার অক্টোবর বিপ্লব হয়েছে, মেনশেভিকদের হাত থেকে বলশেভিকরা ক্ষমতা নিয়েছে এবং তারপরে সামনে দিকে গেছে। আমি আপনাদেরকে রাশিয়া এবং চীনের উদাহরণ দিচ্ছি, মানে এরকম নয় যে আমি এখন সমাজতন্ত্র ঠিক করে করি, একটা সমাজতন্ত্রের পথে গেলেই কেবল দেশ ঠিক পথে গেল এরকম করে করি, তা নয়। কিন্তু তারপরে বিপ্লবের সঙ্গে একটা গণগত মাধ্যম অবশ্যম্ভাবী জড়িত আছে। তাছাড়া যে কোনো মারামারি, যে কোনো পাওয়ার টেক ওভার মানেই বিপ্লব। তবে এই কথা মানতে হবে, এই পুরো ঘটনা অসাধারণ সব বিপ্লবী ওরা করতে পারছে। যেমন জাতীয় সংগঠনরা সবাই এখানে, বিশেষ করে আমি আরবার পরে দেখলাম সেনাবাহিনীর অনেক প্রাক্তন অফিসার জড়িত আছে, তারা নিশ্চয়ই খবর জানেন একেবারে শেষের দিকে শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন না, উনি সামরিক বাহিনীকে ডেকে বলেছেন, সামরিক বাহিনীর প্রধান কি বলেছেন, ওই চালাতে থাকবে, আমাদের সেনা প্রধান যদিও তার সঙ্গে আমার ব্যক্তিগত খুব কোনো পরিচয় আছে, কথাবার্তা হয় এরকম দেখেছি, এর মধ্যে মিটিং টিটিং হয়েছে, কথাবার্তা তার শুনেছি, খুবই একদম কম্পোজ উনি নাকি জবাব দিয়েছেন, ম্যাডাম এটা সম্ভব নয়, একটা মার্কে আর একটা দাঁড়িয়ে যায়, কতবার বেড়ে যায়। তখনকার প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা এয়ারফোর্সের প্রধানকে বলেছেন আকাশ থেকে স্ট্রাইফিং করতে পারে, যত রকম আমরা তো করছি, কিন্তু আবার বলছি একটা পরে এরকম কত করতে পারবে না। এবং সেই কারণে শেষ পর্যন্ত জেনারেল ওয়াকার যখন বলেছেন আপনাকে চলে যেতে হবে, তার চলে যেতে গিয়েছে। এটা সোজা কথা। আপনি রাশিয়ার বিপ্লব বলেন, চীনের বিপ্লব বলেন, সর্বশেষ 23 স্কোয়ারে বলেন, 23 স্কোয়ারে সরকার তৈরি করতেছে, কিন্তু আমাদের দেশে মাত্র 20 দিনে 1,500-এর বেশি কোনো রকম জীবন দিয়ে দিয়েছে। বড় বড় বিপ্লবের মানুষ যখন জীবনের তারপরে তার সঙ্গে আরো বড় চায় এবং সেটাই সে চেয়েছেন এবং সেই বাংলাদেশের 18 কোটি মানুষ, আমি এরকম মনে করি আওয়ামী লীগ আর তার দোষর একটা চুপ আছে বসে, ও যে দেশের রাষ্ট্রপতি সেই দেশে যদি আপনি বলেন এটা একটা বিপ্লবী রূপান্তর হয়েছে, তাহলে এটা বিপ্লবী। এবং তারপরে আপনারা দেখছেন এখন পর্যন্ত আওয়ামী লীগ সম্পর্কে দ্বিধাদ্বন্দ্ব যাচ্ছে না মানুষের বলবো না, আমি বিশেষ করে সরকারের ক্ষমতায় আসবার আগেই, মানে এয়ারপোর্টে যখন ডক্টর ইউনূস আসলেন সবাই তাকে অনেকগুলো প্রশ্ন করেছে, তার প্রশ্নের একটা জবাবে তিনি বলেছিলেন আমি চাই বাংলাদেশ হবে একটা পরিবার। উনি বলেছেন বাংলাদেশে আমি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করতে চাই। অন্তর্ভুক্তিমূলক রাজনীতি মানে কি? পুরো দেশ একটা পরিবার হবে, শুধু আবেগ দিয়ে আপনি পরিবর্তন ব্যাখ্যা করলে চলবে না, শুধু আবেগ দিয়ে রাজনীতিকে ব্যাখ্যা করলেও চলবে না, শুধু আবেগ দিয়ে কোনো বড় কাজে আপনার শেষ আপনাকে আবেগ থাকতে হবে, আবেগের সাথে যুক্ত হতে হবে খুবই দূরভাবে যুক্তি, যার সামনে অন্য কোনো অপযুক্তি থাকতে পারবে। আপনি ইনক্লুসিভ পলিটিক্স বলতে কি বোঝান? তখন আমরা জানি কেউ প্রশ্ন করেনি, শুনেছি আমরা কেউ কেউ ভেবেছি এই কথার মানে কি, কিন্তু পরবর্তীতে এখনো দেখেন লাগাতার ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলছেন এবং পাশাপাশি বাংলাদেশকে একটা পরিবার হিসেবে তিনি গড়ে তুলতে চান সেই কথা। এবং আপনাদের কারো কখনো মনে হয়েছে যে বিএনপির মতো দল
যার উপরে আওয়ামী লীগের অত্যাচারের কোনো সীমা পরিসীমা ছিল না ক্ষমতায় থাকতে, সেই দল বলছে আওয়ামী লীগকে ব্যান করা হোক, এটা আমরা চাই না। মানুষ অনেকেই আহত হয়েছে, অনেকে সেন্টিমেন্টাল হয়েছে। বিএনপি এটা বলছে কারণ কি? মানুষ ক্ষিপ্ত হয়েছে, মানুষের মধ্যে রাগ হয়েছে এবং জবাব এখন পর্যন্ত আমরা পাইনি। আচ্ছা, বড় করে একটা বলেন তো, এই দেশকে বদলাবে, আমরা বলেছি ছাত্র স্লোগান দিয়েছে না, নতুন বাংলাদেশ চাই। রক্ত জীবনদানের মধ্য দিয়ে সবচেয়ে বড় পপুলার স্লোগানটাই ছিল নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ মানে কি? খুব সহজেই বলা যায় নতুন বাংলাদেশ মানে পুরাতনের মতো নয়, যেখানে বিচার নাই, আইন নাই, শাসক নাই, মানুষের জীবনের দাম নাই, যে জায়গাতে কোনো বিচার নাই, এত পচা করা একটা দেশ যেখানে বাস করতে পারে না। তাই মানুষ এমনকি ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার জন্য জীবন দিচ্ছে, কিন্তু তারপর দেশ ছেড়ে পালাতে শুরু করছে। আমরা এরকম দেশ চাই যেখানে বাস করা যায়, যে দেশে বুক ভরে শ্বাস নেওয়া যায়, যে দেশে থাকলে মনে হয় আমি এই দেশের নাগরিক, এই দেশে আমার একটা সম্মান আছে, সেই রকম দেশ। এবং সেই রকম দেশ গড়বার জন্যই তো সংস্কারের কথা বলা হচ্ছে। 15-16 বছর ধরে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, লাগাবে। এই আন্দোলন যখন আমরা করছি রাজনৈতিক দলগুলো, তখন জনগণ আমাদের কাছে বলেছে এত জীবনদান, এত কষ্ট করে এই আন্দোলন করে শুধুমাত্র ক্ষমতার বদল করবে, তাতে লাভ কি? এরকম ক্ষমতার বদল আমরা সেই 53 বছর ধরে দেখছি, জনগণের তো কোনো কল্যাণ হয় না। তখন আমরা বলেছিলাম আমরা শুধু ক্ষমতার বদলের লড়াই করছি না, আমরা একই সঙ্গে রাষ্ট্রযন্ত্রের বদল করতে চাই, আমরা সমাজ ব্যবস্থার বদল করতে চাই, এবং সেই বদলের জন্যই সংস্কার কর্মসূচি সামনে এসেছিল। 41টা দল মিলে 31 দফা একটা সংস্কার কর্মসূচি প্রস্তাব করা হয়েছিল। তখন পটভূমি ছিল ভিন্ন রকম, তখন স্বৈরাচার ছিল। আমরা জানি না এই সরকারের পতন কতদিন করতে পারবো, সেই সরকার পড়ে গেলে তারপরে কোন ধরনের সরকার আসবে, সেই সরকার কি কোনো সামরিক বাহিনী সরকার, সেই সরকার কি গণতন্ত্র দেবে, মুক্ত বুদ্ধির চর্চা করতে দেবে, আমরা কথাবার্তা বলতে পারবো, কি হলে দেশের ভালো হয় সেটা পরস্পরের মধ্যে মত বিনিময় করতে পারবো, জানি না। কিন্তু আমরা সেই রকম একটা সরকার পেয়েছি। আমি খুব নির্দ্বিধায় একটা কথা বলতে চাই, এই যে সরকার দেখছি, এই সরকার ওই রকমই। যারা কারো সম্পত্তিতে লোভ করছেন এখন পর্যন্ত দেখছি না, যারা দুর্নীতি করছেন এখন পর্যন্ত সেরকম প্রমাণ পাচ্ছি না। এখন পর্যন্ত এই সরকার যা করছেন একেবারে আঙ্গুল তুলে কোনো অভিযোগ করতে পারবেন এইরকম পাচ্ছেন না। হ্যাঁ, এখানে যেরকম লেখা হয়েছে সেই কথাগুলো বলতে পারে আমি খুবই ভালো ক্রিকেট খেলতে পারি, কিন্তু আমি ফুটবল খেলা জানি না। এটা কি দোষ আমার? এটার জন্য বলবেন যে আমার চরিত্র খারাপ, এটার জন্য বলবেন যে আমি লোভী, এটার জন্য আমাকে অপদার্থ বলবেন? আমি তো ভালো ক্রিকেট খেলি, পারি না। কীভাবে ফুটবল খেলতে হয়, কীভাবে ঠিক টাইম মতো একটা শর্ট করতে যেতে গোল হতে পারে, অথবা পাস ঠিক করতে পারে, সেটা জানি না। অতএব ডক্টর ইউনূস যখন বলেন আমাদের এই অন্তর্বর্তী সরকারের মধ্যে যারা আছেন, যতজন আছেন, এরা প্রত্যেকে নিজের নিজের পেশায়, নিজের কাজের ক্ষেত্রে সফল, 100। সেটা হয়তো ঠিক, কিন্তু তারা এখন যে জায়গায় এসছে এই জায়গায় তারা এর আগে কখনো কোনো কিছু করেনি। একবার ডক্টর ইউনূস চেষ্টা করেছিলেন, নাগরিক শক্তি নামে একটা দল ঘোষণা দিয়েছিলেন, সেই দল তিনি বাঁধতেই পারেননি। তার মানে দল গঠনে, রাজনীতি করবার ক্ষেত্রে, বিরোধী দলের সাথে মোকাবেলা করবার ক্ষেত্রে, জনগণকে বোঝার ক্ষেত্রে, তাদের সাথে সম্পর্ক করবার ক্ষেত্রে তার কোনো অভিজ্ঞতাই নেই। অতএব সেই মানুষকে আপনি বলতে পারেন উনি জনগণের সাথে সম্পর্ক করতে পারছেন না, উনি মানুষের উপকার করবার পদ্ধতিটা বলতে পারছেন না, কিন্তু এটা বলতে পারছেন না যে ডক্টর ইউনূস একটা ধান্দাবাজ। উনি ক্ষমতা দখল করতে চান, দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান, এরকমও বলতে পারছেন। যখন বিএনপি সরকার পরিবর্তনের কয়েকদিনের মধ্যে বিরাট সমাবেশ করলো পল্টনে তাদের পার্টির সামনে এবং বললো 3 মাসের মধ্যে ভোট দিতে হবে, তখন মানুষ পছন্দ করে না। মানুষ এক কথায় বলেছে এই কি রক্তের দাগই শুকায়নি, তারা ক্ষমতা চায়। বিএনপির মতো পার্টি এখনো পর্যন্ত আমি মনে করি বেগম জিয়া রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তায় আর কেউ চলতে পারবে না। উনি যেখান থেকে যতদূর যান মানুষের ভিড় এত বেশি হবে, তারপরে মানুষ তাদের এইটা পছন্দ করে। তার মানে এই মানুষও অসাধারণ, তার রেজিলিয়েন্স অনেক বেশি।
মানে তার ধৈর্য অনেক বেশি, তার প্রত্যাশা যেমন বেশি, তার জন্য অপেক্ষা করতেও সে রাজি আছে। এত চমৎকার একটা পরিবেশে আমরা এই দেশ বদলানোর জন্য এখন কথাবার্তা চলছি। হ্যাঁ ঠিক, আপনারা যেরকম করে বলেছেন এই অভ্যুত্থান যাতে ব্যর্থ হয়, আপনি বিপ্লব বলতে চাইলে বলেন, আমি বলছি না কেন